9. বাংলাদেশ দারিদ্র বিমোচনে এনজিওর ভূমিকা বিশ্লেষণ কর। ভূমিকা। দারিদ্র্যকে বলা হয় সর্ববৃহৎ অভিশাপ। মহাত্মা গান্ধী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে দারিদ্র্য একটি প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানে সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনজিওরা দারিদ্র্য বিমোচনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখছে। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, NGOs, are voluntary groups that work for social, economic, and cultural development without direct government intervention. বাংলা অর্থ: এনজিও হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সরকারি হস্তক্ষেপ ছাড়াই সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে। বাংলার সংজ্ঞা 1: গণস্বার্থে কাজ করা সংস্থাগুলোকেই বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও বলা হয়। বাংলার সংজ্ঞা 2: দারিদ্র্য বিমোচন, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করা ও সরকারি সংগঠনগুলো এনজিও নামে পরিচিত। উৎপত্তি: এনজিও শব্দটি এসেছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন থেকে, যা প্রথম ব্যবহৃত হয় জাতিসংঘে। বাংলাদেশ 1970 এর দশকে এনজিও কার্যক্রম প্রসার লাভ করে। দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা। 1. ক্ষুদ্রঋণ কার্যক্রম। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক এবং আশার মতো এনজিও ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সাহায্য করছে। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলছে। 2. নারী ক্ষমতায়ন। গ্রামীণ নারীদের সেলাই, বুটিক এবং ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ দিচ্ছে। নারীর আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছে। 3. শিক্ষা সম্প্রসারণ। ব্র্যাক শিক্ষা কর্মসূচি দরিদ্র শিশুদের শিক্ষা নিশ্চিত করছে। ঝড়েপ্রায় শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনার ব্যবস্থা। 4. স্বাস্থ্যসেবা প্রদান। দরিদ্র জনগোষ্ঠীর জন্য টিকা প্রদান, মাতৃসেবা এবং শিশুর পুষ্টি নিশ্চিত করছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। 5. কর্মসংস্থান সৃষ্টি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান। হস্তশিল্প ও কৃষিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা। 6. দুর্যোগ ব্যবস্থাপনা। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ। 7. সামাজিক সচেতনতা বৃদ্ধি। বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং দারিদ্র্যের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি। গণস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয় প্রচার। 8. পরিবেশ সুরক্ষা। বনাঞ্চল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষা। গ্রামীণ জনগোষ্ঠীকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। 9. টেকসই উন্নয়ন প্রকল্প। দরিদ্র জনগণের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। পরিবেশ এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য রক্ষা। 10. আন্তর্জাতিক সহায়তা আনা। বিদেশি অনুদান এনে দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়ন। বৈশ্বিক উন্নয়ন সংস্থাগুলোর সাথে সমন্বয়। সমালোচনা। কিছু এনজিওর কার্যক্রম আর্থিক স্বচ্ছতার অভাব দেখা যায়। এনজিওগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতা কমাতে পারে। ক্ষুদ্রঋণের উচ্চ সুদের হার অনেক সময় দরিদ্রদের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। উপসংহার: বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওর অবদান অস্বীকার করা যায় না। সরকারের সাথে এনজিওগুলোর কার্যকর সমন্বয় দারিদ্র্য নিরসনের প্রচেষ্টাকে আরও গতিশীল করতে পারে। তবে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা এবং টেকসই নীতি অনুসরণ করা প্রয়োজন। মনে রাখার কৌশল: এমনেমনিক। খ না শস্যক দুসরা পটা ব্যবহার করুন। খ সমান ক্ষুদ্রঋণ। না সমান নারী ক্ষমতায়ন। স সমান শিক্ষা। স সমান স্বাস্থ্যসেবা। ক সমান কর্মসংস্থান। 2 সমান দুর্যোগ ব্যবস্থাপনা। সা সমান সামাজিক সচেতনতা। প সমান পরিবেশ। ট সমান টেকসই উন্নয়ন। আ সমান আন্তর্জাতিক সহায়তা। 10. বাংলাদেশ সুশাসনের প্রতিবন্ধকতাগুলো আলোচনা কর। ভূমিকা।
সুশাসন মানে একটি জাতির মেরুদণ্ড সুদৃঢ় করা। কফি আনান। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তবে সুশাসন নিশ্চিত করা এখানকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। সুশাসন বলতে বোঝায় ন্যায়, সাম্য এবং স্বচ্ছতার মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা। কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সামাজিক সমস্যার কারণে সুশাসনের পথ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: Good governance is the process of making and implementing decisions that are fair, inclusive, and transparent, ensuring accountability and the rule of law. বাংলা অর্থ: সুশাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয়। বাংলার সংজ্ঞা 1: সুশাসন বলতে ন্যায্যতা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করাকে বোঝায়। বাংলার সংজ্ঞা 2: সুশাসন হলো এমন একটি কাঠামো যা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর। উৎপত্তি: সুশাসন শব্দটি সু এবং শাসন শব্দের সমন্বয়ে গঠিত। সু মানে ভালো এবং শাসন মানে শাসন ব্যবস্থা। সুশাসনের প্রতিবন্ধকতাগুলো: 1. দুর্নীতি, প্রশাসন এবং বিভিন্ন স্তরে দুর্নীতির ব্যাপকতা। সরকারি সম্পদের অপব্যবহার। 2. আইনের শাসনের অভাব, বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব, মামলার দীর্ঘসূত্রতা এবং পক্ষপাতমূলক রায়। 3. প্রশাসনিক অদক্ষতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি। জনসেবায় প্রযুক্তির অপ্রতুল ব্যবহার। 4. রাজনৈতিক অস্থিতিশীলতা, দলীয় স্বার্থের কারণে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়া। নির্বাচনী ব্যবস্থার অনিয়ম। 5. সামাজিক বৈষম্য, ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য। গ্রামীণ ও শহুরে সেবার মানে পার্থক্য। 6. জনগণের অংশগ্রহণের অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের মতামতের অবমূল্যায়ন। সামাজিক সচেতনতা ঘাটতি। 7. গণমাধ্যমের স্বাধীনতার অভাব, সাংবাদিক নির্যাতন এবং সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ। সঠিক তথ্য প্রচারে বাধা। 8. শিক্ষার নিম্নমান, সুশাসনের জন্য প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর অভাব। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। 9. দারিদ্র্য ও বেকারত্ব, দারিদ্র্য এবং বেকারত্ব সুশাসনের ভিত্তি দুর্বল করে। অপরাধ প্রবণতা বৃদ্ধি। 10. পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার অভাব। সমালোচনা: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। সরকার এবং এনজিওর মধ্যে দূরত্ব থাকায় অনেক কার্যক্রম বাস্তবায়ন হয় না। আন্তর্জাতিক সহযোগিতার অভাব উন্নয়ন কর্মকাণ্ডকে ধীরগতি করে। উপসংহার: বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। সুশাসন কেবল একটি দেশের উন্নয়নের স্তম্ভ নয়, এটি একটি সমতাভিত্তিক সমাজ গড়ার মূল ভিত্তি। মনে রাখার কৌশল: এমনেমনিক দুঃসাহযোগ্য শব্দাপ ব্যবহার করুন। সমান দুর্নীতি, সমান আইনের শাসন, সমান প্রশাসনিক অদক্ষতা, সমান রাজনৈতিক অস্থিতিশীলতা, সমান সামাজিক বৈষম্য, সমান জনগণের অংশগ্রহণের অভাব, সমান গণমাধ্যমের স্বাধীনতা, সমান শিক্ষার নিম্নমান, সমান দারিদ্র্য, সমান পরিবেশগত চ্যালেঞ্জ। 11. আল-ফারাবীকে কেন দ্বিতীয় শিক্ষক বলা হয়? বিশ্লেষণ কর। ভূমিকা: শিক্ষার আলো মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আল-ফারাবী ছিলেন ইসলামী দর্শনের একজন মহান চিন্তাবিদ, যিনি তার অসাধারণ অবদানের জন্য দ্বিতীয় শিক্ষক, সেকেন্ড টিচার হিসেবে পরিচিত। প্রথম শিক্ষক হিসেবে অ্যারিস্টটলকে গণ্য করা হয়। আল-ফারাবী জ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে অ্যারিস্টটলের চিন্তাধারাকে বিকশিত ও পূর্ণতা দিয়েছেন। সংজ্ঞা: ইংরেজি সংজ্ঞা: আল
Farabi is known as the second teacher due to his significant contributions to philosophy, logic, and metaphysics, following the footsteps of Aristotle, the first teacher. বাংলা অর্থ আল ফারাবি দ্বিতীয় শিক্ষক নামে পরিচিত, কারণ তিনি অ্যারিস্টটলের চিন্তাধারার পর দর্শন, যুক্তিবিদ্যা এবং অধ্যাত্ম বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলার সংজ্ঞা 1, আল ফারাবি ছিলেন এমন একজন দার্শনিক যিনি অ্যারিস্টটলের চিন্তাধারাকে নতুনভাবে ব্যাখ্যা ও প্রসারিত করেছিলেন। বাংলার সংজ্ঞা 2, ইসলামী দর্শনে আল ফারাবির স্থান অ্যারিস্টটলের পরে, এজন্য তাকে দ্বিতীয় শিক্ষক বলা হয়। উৎপত্তি ও পরিচিতি। নাম আবু নসর মুহাম্মদ ইবনে উজলাগ আল ফারাবি। জন্ম 872 খ্রিস্টাব্দ, তুরস্কের ফারাব শহর। মৃত্যু 950 খ্রিস্টাব্দ। তিনি অ্যারিস্টটলের গ্রিক দর্শনের সাথে ইসলামী চিন্তাধারার সমন্বয় ঘটান। আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হওয়ার কারণ: 1. অ্যারিস্টটলের চিন্তাধারার বিকাশ। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, লজিক এবং মেটাফিজিক্স এর ওপর আল ফারাবি নতুন ধারণা যোগ করেন। তার বিখ্যাত গ্রন্থ আল মাদিনা আল ফেডিলা, দ্য আইডিয়াল সিটি, অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তাকে ইসলামী দর্শনে রূপান্তরিত করেছে। 2. দর্শনের সঙ্গে ধর্মের সমন্বয়। তিনি ধর্ম এবং দর্শনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেন। আল্লাহ এবং সৃষ্টির মধ্যে সম্পর্কের যুক্তিভিত্তিক ব্যাখ্যা দেন। 3. জ্ঞানের শ্রেণীবিন্যাস। জ্ঞানের বিভিন্ন শাখাকে যেমন যুক্তি, নৈতিকতা, রাজনীতি এবং বিজ্ঞানকে সুনির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করেন। তার কাজ পরবর্তীতে ইবনে সিনা এবং ইবনে রুশদকে প্রভাবিত করে। 4. আইডিয়াল সিটি। আল মাদিনা আল ফেডিলা তে তিনি এমন একটি আদর্শ রাষ্ট্রের ধারণা দেন যা ন্যায়পরায়ণতা, জ্ঞান এবং কল্যাণের ওপর প্রতিষ্ঠা। এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি অনন্য কাঠামো। 5. যুক্তিবিদ্যার বিকাশ। অ্যারিস্টটলের যৌক্তিক পদ্ধতিকে তিনি সহজ এবং ব্যবহারিক করেছেন। জ্ঞানের প্রমাণভিত্তিক দিককে জোর দেন। 6. গান বাজনা এবং মনোবিজ্ঞান। তার লেখা কিতাবিয়াল মুসিকা, সঙ্গীতের বই, সঙ্গীত এবং তার মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে গভীর গবেষণা। তিনি মনোবিজ্ঞানকে দর্শনের অংশ হিসেবে উন্নত করেন। 7. ইসলামী দর্শনের ভিত্তি গঠন। ইসলামী দর্শনের শৃঙ্খলাবদ্ধ কাঠামো তৈরি করেন। তার কাজ পরবর্তীকালে ইসলামী স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করে। 8. গ্রিক দর্শনের অনুবাদ ও সংরক্ষণ। গ্রিক ভাষা থেকে অ্যারিস্টটল এবং প্লেটোর বিভিন্ন গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করেন। এতে ইউরোপে পুনর্জাগরণের প্রভাব পড়ে। 9. শিক্ষক হিসেবে ভূমিকা। তিনি শুধু একজন দার্শনিক ছিলেন না, বরং একজন শিক্ষকও। তার ছাত্রদের মধ্যে অনেকেই ইসলামী দর্শনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। 10. তাত্ত্বিক চিন্তার প্রভাব। আল ফারাবি বলেন, একজন আদর্শ নেতা হল সেই ব্যক্তি যিনি জ্ঞান, নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলী একত্রে ধারণ করেন। উপসংহার: আল ফারাবি তার চিন্তা, গবেষণা এবং দার্শনিক নীতির জন্য দ্বিতীয় শিক্ষক নামে খ্যাত। তার কাজ কেবল ইসলামী জগৎ নয়, বরং বিশ্বদর্শনেও গভীর প্রভাব ফেলেছে। তিনি প্রমাণ করেছেন যে জ্ঞান এবং যুক্তি ধর্মীয় ভাবনার সাথে সমন্বয় করা সম্ভব। মনে রাখার কৌশল: এমনেমনিক আধা আই যুক্তি গাই গ্রস ব্যবহার করুন। আ সমান অ্যারিস্টটলের চিন্তার বিকাশ। ধ সমান দর্শনের সঙ্গে ধর্মের সমন্বয়। যা সমান জ্ঞানের শ্রেণীবিন্যাস। আই সমান আইডিয়াল সিটি। যুক্তি সমান যুক্তিবিদ্যার বিকাশ। গা সমান গান বাজনা। ই সমান ইসলামী দর্শনের ভিত্তি। গ্র সমান গ্রিক দর্শনের অনুবাদ। স সমান শিক্ষক হিসেবে ভূমিকা। 12. ইবনে খালদুনের আশাবিয়াহ এসবিয়া বা সামাজিক সংহতির তত্ত্ব ব্যাখ্যা কর। ভূমিকা: সমাজের শক্তি তার একতাই, আর সেই শক্তি সংহতির মধ্য দিয়ে বিকশিত হয়। ইবনে খালদুন। ইবনে খালদুনকে ইসলামী সমাজতত্ত্বের পথিকৃৎ বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমা তে তিনি আশাবিয়াহ
বা সামাজিক সংহতির তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বিশ্বাস করতেন সমাজের অগ্রগতি ও পতন এর সামাজিক সংহতির শক্তি ও দুর্বলতার ওপর নির্ভরশীল। সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: ASOBA is the social cohesion and solidarity that unites a group, enabling them to achieve collective goals and maintain societal order. বাংলা অর্থ: আশাবিয়াহ হলো সামাজিক সংহতি এবং ঐক্য, যা একটি গোষ্ঠীকে সম্মিলিত লক্ষ্য অর্জনে ও সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম করে। বাংলা সংজ্ঞা 1: আশাবিয়াহ হলো এমন সামাজিক বন্ধন যা একটি জাতি বা গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে। বাংলা সংজ্ঞা 2: সামাজিক সংহতির মাধ্যমে একটি গোষ্ঠী তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি বৃদ্ধি করতে পারে। উৎপত্তি ও ধারণার ইতিহাস। উৎপত্তি: আশাবিয়াহ শব্দটি আরবি আশাব থেকে এসেছে, যার অর্থ বন্ধন বা সংযোগ। ইবনে খালদুন প্রথম এই ধারণাকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেন। আশাবিয়াহ তত্ত্বের মূল ভিত্তি হল সমাজে গোষ্ঠীর সংহতির গুরুত্ব। ইবনে খালদুনের আশাবিয়াহ তত্ত্বের মূল উপাদানসমূহ: 1. গোষ্ঠীর সংহতি। গোষ্ঠীগত সংহতি বা ঐক্যবদ্ধতার মাধ্যমে সামাজিক শক্তি বৃদ্ধি পায়। সংহতি ছাড়া সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। 2. ক্ষমতার উৎস। ইবনে খালদুনের মতে আশাবিয়াহ একটি গোষ্ঠীর ক্ষমতার মূল উৎস। যে কোনো রাজনৈতিক বা সামরিক শক্তির পেছনে এই সংহতি কাজ করে। 3. নেতৃত্বে বিকাশ। সামাজিক সংহতি একটি কার্যকর নেতৃত্ব গঠনে সহায়তা করে। সংহতির ভিত্তিতে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করে। 4. রাষ্ট্র প্রতিষ্ঠা। আশাবিয়াহ তত্ত্ব অনুযায়ী সংহতির শক্তি একটি রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে। রাষ্ট্র প্রতিষ্ঠার পর সংহতির অভাব রাষ্ট্রের পতন ডেকে আনে। 5. আরব জাতি ও গোষ্ঠীবদ্ধতা। ইবনে খালদুন আরব বেদুইনদের উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে গোষ্ঠীগত ঐক্য তাদের সামাজিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি করেছে। 6. আশাবিয়াহ এবং সভ্যতার চক্র। ইবনে খালদুনের মতে সভ্যতার উত্থান এবং পতন আশাবিয়াহ শক্তির সাথে সরাসরি সম্পর্কিত। সংহতির অভাব সভ্যতার পতনের কারণ। 7. ধর্ম ও আশাবিয়াহ। ধর্মীয় বিশ্বাস আশাবিয়াহ শক্তিকে বাড়িয়ে তোলে। ইসলামে আশাবিয়াহ এবং উম্মাহ ধারণার মাধ্যমে সংহতি ও ঐক্য প্রতিষ্ঠা করা হয়েছে। 8. শিক্ষার গুরুত্ব। সংহতি বজায় রাখতে শিক্ষা এবং সংস্কৃতির বিকাশ অপরিহার্য। ইবনে খালদুন শিক্ষাকে সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন। 9. রাজনৈতিক স্থিতিশীলতা। আশাবিয়াহর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে। সংহতির অভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 10. সংহতির ক্ষয় ও পতন। ইবনে খালদুন বলেন, রাষ্ট্র এবং সমাজের পতন ঘটে যখন আশাবিয়াহ দুর্বল হয়ে যায়। অতিরিক্ত বিলাসিতা এবং স্বার্থপরতা সংহতি ধ্বংস করে। সমালোচনা। আশাবিয়াহ তত্ত্ব প্রাচীন আরব সমাজের জন্য প্রাসঙ্গিক হলেও আধুনিক সমাজে তা পুরোপুরি প্রযোজ্য নয়। এই তত্ত্বে ব্যক্তিগত স্বাধীনতার তুলনায় গোষ্ঠীগত স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। উপসংহার। ইবনে খালদুনের আশাবিয়াহ তত্ত্ব আজও সামাজিক এবং রাষ্ট্রীয় সংহতির ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটি প্রমাণ করে যে কোন সমাজ বা রাষ্ট্রের স্থিতিশীলতার মূল ভিত্তি হল ঐক্য এবং সংহতি। তাই সামাজিক উন্নয়নের জন্য আশাবিয়াহ ধারণাকে গুরুত্ব দেওয়া জরুরি। মনে রাখার কৌশল এমনেমনিক। গোক নর আর আধর শস্যং ব্যবহার করুন। গো সমান গোষ্ঠীর সংহতি। ক সমান ক্ষমতার উৎস। ন সমান নেতৃত্বে বিকাশ। র সমান রাষ্ট্র প্রতিষ্ঠা। আর সমান আরব জাতি ও গোষ্ঠীবদ্ধতা। আ সমান আশাবিয়াহ এবং সভ্যতার চক্র। ধ সমান ধর্ম ও আশাবিয়াহ। র সমান রাজনৈতিক স্থিতিশীলতা। স সমান সংহতির ক্ষয়। সং সমান সংহতির অভাবে পতন। 13. বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত কর। ভূমিকা। বিপদ যখন সচেতনতা ঘাটতি পায় তখন দুর্ঘটনা হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী। বাংলাদেশ সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ সামাজিক সমস্যা। দ্রুত নগরায়ন, যানবাহনের অতিরিক্ত চাপ
এবং চালকদের অসতর্কতা সড়ক দুর্ঘটনাকে মহামারী আকারে বাড়িয়ে তুলছে। সড়ক দুর্ঘটনার সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা: A road accident is an unexpected incident involving vehicles on a roadway causing injury, death, or property damage. বাংলা অর্থ: সড়ক দুর্ঘটনা হলো রাস্তায় যানবাহনের সঙ্গে সম্পর্কিত একটি অপ্রত্যাশিত ঘটনা যা ক্ষয়ক্ষতি, আহত বা মৃত্যুর কারণ হয়। বাংলা সংজ্ঞা 1: সড়ক দুর্ঘটনা হলো এমন ঘটনা যা যানবাহনের চলাচলের সময় ঘটে এবং মানুষের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি ঘটায়। বাংলা সংজ্ঞা 2: রাস্তায় পরিবহন ব্যবস্থার ত্রুটি ও অসতর্কতার ফলেই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কারণসমূহ: 1. চালকদের অসতর্কতা ও দক্ষতার অভাব। চালকদের প্রশিক্ষণের অভাব। মোবাইল ফোন ব্যবহার ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো। 2. গাড়ির অতিরিক্ত গতি। অপ্রয়োজনীয় গতির প্রতিযোগিতা। ট্রাফিক আইন উপেক্ষা করা। 3. অবৈধ যানবাহন চালক। লাইসেন্সবিহীন চালক ও অননুমোদিত যানবাহনের চলাচল। 4. রাস্তার দুরবস্থা। সড়কের খানাখন্দ ও অপরিকল্পিত নির্মাণ। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা। 5. ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটি। ট্রাফিক নিয়ন্ত্রণের অযোগ্যতা। রাস্তায় সংকেতবিহীন ক্রসিং। 6. অতিরিক্ত যাত্রীবহন ও পণ্য পরিবহন। বাস, ট্রাক এবং লঞ্চে অনুমোদিত ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বা পণ্য বহন। 7. পথচারীদের অসতর্ক আচরণ। ফুটপাত ব্যবহার না করা। সড়ক পারাপারে ট্রাফিক আইন অমান্য করা। 8. যানজট ও অপরিকল্পিত নগরায়ন। যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়া। অপরিকল্পিত নগরায়নের ফলে রাস্তাগুলোর সীমিত কার্যকারিতা। 9. পরিবহন মালিকদের অবহেলা। পুরনো এবং অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন গাড়ি চালকদের উপর অতিরিক্ত কাজের চাপ প্রয়োগ। 10. প্রাকৃতিক ও অন্যান্য কারণ। ঘন কুয়াশা, ভারী বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কের দৃশ্যমানতা কমে যাওয়া। রাস্তার পাশে অবৈধ দোকানপাট স্থাপন। সমাধান: সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করা, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত রাস্তা নির্মাণ। উপসংহার: প্রতিদিনের দুর্ঘটনা আমাদের শেখায় যে সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা ছাড়া আমরা একটি সুরক্ষিত সমাজ গড়ে তুলতে পারব না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। এটি শুধু আমাদের জীবনের নিরাপত্তা নয়, সামগ্রিক উন্নয়নের জন্যও অপরিহার্য। মনে রাখার কৌশল: এমনেমনিক চা গাওয়ার রক্ত ও পর্যাপ্ত ব্যবহার করুন। চা সমান চালকের অসতর্কতা। গা সমান গাড়ির অতিরিক্ত গতি। অ সমান অবৈধ যানবাহন। র সমান রাস্তার দুরবস্থা। ট সমান ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটি। অ সমান অতিরিক্ত যাত্রীবহন। প সমান পথচারীদের অসতর্কতা। যা সমান যানজট। প সমান পরিবহন মালিকদের অবহেলা। ম সমান মানসিকতা ও সচেতনতা অভাব। প্র সমান প্রাকৃতিক কারণ। 14. বাংলাদেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? আলোচনা কর। ভূমিকা: যে দেশে সড়ক নিরাপদ নয়, সে দেশের মানুষের জীবনও নিরাপত্তাহীন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি শুধু জীবন রক্ষা করবে না, বরং অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। প্রতিরোধমূলক ব্যবস্থা: 1. চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। লাইসেন্স দেওয়ার আগে কঠোর পরীক্ষার ব্যবস্থা। নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো। 2. গাড়ির গতি নিয়ন্ত্রণ। গতিসীমা নির্ধারণ এবং তা কঠোরভাবে প্রয়োগ। স্পিড ব্রেকার স্থাপন এবং সিসি ক্যামেরার ব্যবহার। 3. ট্রাফিক আইন বাস্তবায়ন। আইনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তি। ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও আধুনিক করা। 4. পরিকল্পিত রাস্তা ও অবকাঠামো উন্নয়ন। খানা খন্দমুক্ত রাস্তা তৈরি। রাস্তার সংকেত ও আলোকসজ্জার উন্নয়ন। অবৈধ যানবাহন বন্ধ করা। অনুমোদনহীন যানবাহন অপসারণ।
পুরনো গাড়ির পরিবর্তে আধুনিক গাড়ি চালু। পথচারীদের সচেতনতা বৃদ্ধি। ফুটপাত ব্যবহার ও ট্রাফিক আইন মানার জন্য প্রচার। স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালু করা। যানজট কমানো ও পরিকল্পিত নগরায়ন। বিকল্প রুট এবং ওভারব্রিজ নির্মাণ। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নতি। সড়ক নিরাপত্তা তহবিল গঠন। দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান। নিরাপত্তা প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি। পেশাদার পরিবহন ব্যবস্থাপনা। চালকদের উপর কাজের চাপ কমানো। পরিবহন মালিকদের দায়িত্বশীল করা। প্রযুক্তির ব্যবহার। সিসি ক্যামেরা ও রাডার স্থাপন। ট্র্যাকিং সিস্টেম চালু করা। উপসংহার। নিরাপদ সড়ক আমাদের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রযুক্তি, আইন এবং সচেতনতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্যার সমাধান শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে জাতীয় ঐক্যের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। মনে রাখার কৌশল এমনেমনিক। চা গাট্রার ও পর্যাপ্তাপ ব্যবহার করুন। চা সমান চালকদের প্রশিক্ষণ। গা সমান গতি নিয়ন্ত্রণ। ট্রা সমান ট্রাফিক আইন। র সমান রাস্তার উন্নয়ন। ও সমান অবৈধ যানবাহন। প সমান পথচারীদের সচেতনতা। যা সমান যানজট কমানো। তা সমান তহবিল গঠন। প সমান পেশাদার ব্যবস্থাপনা। 15 বাংলাদেশের নৌপরিবহন ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত কর। ভূমিকা। নদীমাতৃক এই দেশের নৌপরিবহন আমাদের ঐতিহ্যের অংশ, তবে সমস্যা যেন স্রোতের মতো বেড়েই চলেছে। বাংলাদেশের নৌপরিবহন ব্যবস্থা তার প্রাচীনতা এবং কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিকীকরণে ধীরগতি এবং বিভিন্ন সমস্যার কারণে এই খাত তার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। নৌপরিবহন ব্যবস্থার সমস্যা। 1. অপরিকল্পিত নৌপথ ব্যবস্থাপনা। নৌপথের নাব্যতা হারানো। খাল ও নদী ভরাট হয়ে যাওয়া। 2. পর্যাপ্ত নৌযানের অভাব। উন্নত মানের নৌযানের অভাব। পুরনো এবং ঝুঁকিপূর্ণ নৌযান চলাচল। 3. নিরাপত্তা অভাব। লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির অপ্রতুলতা। নৌযানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা না থাকা। 4. দুর্বল আইন ও তার প্রয়োগের অভাব। নৌযান মালিক ও শ্রমিকদের উপর আইনি নজরদারির অভাব। লাইসেন্সবিহীন নৌযান ও অদক্ষ চালক। 5. নৌযান দুর্ঘটনা। নদীর খারাপ আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসের ঘাটতি। অতিরিক্ত যাত্রী বহন। 6. দূষণ ও পরিবেশগত সমস্যা। নদীর পানি দূষণ। পলিথিন ও তেলজাত দ্রব্যের মিশ্রণ। 7. বন্দর সুবিধার অভাব। ছোট ছোট নদীবন্দরগুলোর অপর্যাপ্ততা। পর্যাপ্ত মালামাল লোড আনলোডের ব্যবস্থা না থাকা। 8. প্রযুক্তিগত দৌড়ের অভাব। ডিজিটালাইজড নৌপথ সিস্টেমের অনুপস্থিতি। আধুনিক নৌযান তৈরিতে পিছিয়ে থাকা। 9. বাজেট ও তহবিল সংকট। নৌপরিবহন খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়া। দুর্নীতি ও বাজেট অপব্যবহার। 10. আন্তর্জাতিক বাণিজ্যে সীমাবদ্ধতা। নৌপথের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহনের সীমিত সুযোগ। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। উপসংহার। যেখানে নদী জাতির প্রাণ, সেখানকার নৌপরিবহন ব্যবস্থা যদি আধুনিক না হয়, তবে উন্নয়নও থেমে যাবে। নৌপরিবহন ব্যবস্থার সমস্যাগুলোর সমাধান করলে এটি দেশের অর্থনীতি এবং জীবনযাত্রায় যুগান্তকারী প্রভাব ফেলবে। মনে রাখার কৌশল এমনেমনিক। অনিদুদাপবজয়া। অসমান অপরিকল্পিত নৌপথ। নিঃসমান নিরাপত্তা অভাব। দুঃসমান দুর্বল আইন। দা সমান দূষণ। প সমান পর্যাপ্ত নৌযানের অভাব। ব সমান বন্দর সুবিধার অভাব। জ সমান প্রযুক্তির অভাব। আ সমান আন্তর্জাতিক বাণিজ্যের সীমাবদ্ধতা। 16. শিশু শ্রম বলতে কি বোঝ? ভূমিকা। শিশুদের শৈশব হোক খেলার মাঠে, কারখানার কোলাহলে নয়। শিশু শ্রম বাংলাদেশের এক জ্বলন্ত সমস্যা। দারিদ্র্য, অজ্ঞতা ও সামাজিক বৈষম্যের কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শ্রমে নিযুক্ত হচ্ছে। শিশু শ্রমের সংজ্ঞা। ইংরেজি সংজ্ঞা। Child labor refers to the exploitation of children through work that deprives them of their childhood potential and dignity and is harmful to physical and mental development.
বাংলা অর্থ শিশুশ্রম বলতে বোঝায় এমন কাজ যা শিশুদের শৈশব, সম্ভাবনা ও মর্যাদা থেকে বঞ্চিত করে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। বাংলার সংজ্ঞা 1। শিশুশ্রম হল 18 বছরের নিচে শিশুদের দ্বারা এমন কাজ যা তাদের শারীরিক, মানসিক বা শিক্ষাগত বিকাশে বাধা সৃষ্টি করে। বাংলার সংজ্ঞা 2। শিশুশ্রম হল শিশুদের শ্রমে নিযুক্ত করা যা তাদের শিক্ষার অধিকার ও শৈশবকে নষ্ট করে। শিশুশ্রমের কারণসমূহ: 1। দারিদ্র্য। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পরিবারের আয় বৃদ্ধিতে শিশুরা বাধ্য হয়। 2। শিক্ষার অভাব। শিক্ষার সুযোগ না থাকা বা শিক্ষা ব্যয়ভার বহনে অক্ষমতা। 3। অভিভাবকদের অজ্ঞতা। অভিভাবকদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অজ্ঞতা। 4। সস্তা শ্রমের চাহিদা। শিশুশ্রম সস্তা হওয়ায় তা বেশি চাহিদা সম্পন্ন। 5। সরকারি আইন বাস্তবায়নের অভাব। শিশুশ্রম নিরোধক আইন কার্যকর না হওয়া। 6। সামাজিক বৈষম্য। সমাজে শিশুদের অধিকার রক্ষার অনীহা। 7। কারখানা ও শিল্পায়ন। দ্রুত শিল্পায়নের ফলে সস্তা শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি। 8। পারিবারিক সমস্যা। অভিভাবকহীন বা একক অভিভাবকের সন্তানরা শ্রমে যুক্ত হয়। 9। গ্রামীণ দারিদ্র্য ও শহরমুখী অভিবাসন। গ্রামাঞ্চলে কর্মসংস্থানের অভাব এবং শহরের শ্রমের সুযোগ। 10। প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের প্রভাব। প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতা শিশুশ্রম বাড়িয়ে দেয়। উপসংহার: শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের পথে একটি বড় বাধা। শিশুশ্রম রোধে দরিদ্রতাকে নির্মূল করতে হবে এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। এই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মনে রাখার কৌশল: এমনেমনিক। দাসী অসগক পর্যপ্র। দা সমান দারিদ্র। সি সমান শিক্ষার অভাব। অসমান অভিভাবকদের অজ্ঞতা। সমান সস্তা শ্রম। গো সমান সরকারি আইনের অভাব। ক সমান কারখানা ও শিল্পায়ন। প সমান পারিবারিক সমস্যা। জ সমান গ্রামীণ দারিদ্র। প্র সমান প্রাকৃতিক দুর্যোগ। 17। বাংলাদেশের শিশুশ্রম রোধে কার্যকর ব্যবস্থা কি হতে পারে? ভূমিকা: শিশুর হাসিতে ভরে উঠুক প্রতিটি প্রান্তর, শ্রমের শৃঙ্খল যেন আর বাঁধতে না পারে। শিশুশ্রম রোধে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। কারণ শিশুশ্রম একটি জাতির উন্নয়নকে পিছিয়ে দেয়। শিশুশ্রম রোধে কার্যকর ব্যবস্থা: 1। শিক্ষার সুযোগ সম্প্রসারণ। বিনামূল্যে শিক্ষা এবং স্কুলে মধ্যাহ্নভোজ ব্যবস্থা চালু। বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার জন্য সচেতনতামূলক প্রচার। 2। দারিদ্র্য বিমোচন কর্মসূচি। দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিক সহায়তা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবারগুলোর আয় বৃদ্ধি। শিশুশ্রম আইনের কঠোর বাস্তবায়ন। শিশুশ্রম নিরোধক আইন কার্যকর করা। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা। কারখানাগুলোর নিয়মিত পরিদর্শন। শিশুশ্রমের জন্য দায়ী প্রতিষ্ঠানের চিহ্নিত করা। কারখানা ও শিল্পাঞ্চলে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা। সচেতনতামূলক প্রচারণা চালানো। গণমাধ্যমের মাধ্যমে শিশুশ্রমের ক্ষতিকর দিক তুলে ধরা। অভিভাবকদের সচেতন করা। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। শিশু অধিকার রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সাথে কাজ করা। বৈদেশিক তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করা। পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার। শিশু জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পরিবারের আয় ব্যয় ভারসাম্য বজায় রাখা। শিশুদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা। শ্রমিক শিশুদের জন্য কারিগরি শিক্ষা প্রদান। শিশুদের এমন কাজে নিয়োগ করা যা তাদের শিক্ষার ক্ষতি করবে না। নিরাপত্তা তহবিল গঠন। শিশুশ্রম বন্ধে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা। দুর্ঘটনাগ্রস্ত শিশুর চিকিৎসার জন্য ফান্ড তৈরি। উন্নত প্রযুক্তির ব্যবহার। শিল্পক্ষেত্রে এমন প্রযুক্তি ব্যবহার যা শ্রমশক্তির চাহিদা কমাবে। ডিজিটাল পর্যবেক্ষণ পদ্ধতি চালু করা। উপসংহার: শিশুশ্রম নির্মূলের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। শিশুশ্রম রোধে সমাজের প্রতিটি স্তরের দায়িত্বশীলতা এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
এটাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। মনে রাখার কৌশল এমনেমনিক। সিদা শিকস আপসিনম। সি সমান শিক্ষার সুযোগ। দা সমান দারিদ্র বিমোচন। সি সমান শিশু শ্রম আইন। কো সমান কারখানার পরিদর্শন। সমান সচেতনতা। আ সমান আন্তর্জাতিক সহযোগিতা। প সমান পরিবার পরিকল্পনা। সি সমান শিশুদের বিকল্প কর্মসংস্থান। ন সমান নিরাপত্তা তহবিল। উ সমান উন্নত প্রযুক্তি। 18 বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর। ভূমিকা। তথ্য প্রযুক্তির স্রোতে যদি ভাসতে চাও, জ্ঞানের আলোয় নিজেকে গড়ে তোলো। তথ্য প্রযুক্তি বিশ্বব্যাপী উন্নয়নের প্রধান চালিকা শক্তি। বাংলাদেশে তথ্য প্রযুক্তি শিক্ষার প্রসার একটি জাতীয় প্রয়োজন এবং সময়ের দাবি। তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব। 1. উন্নত কর্মসংস্থানের সুযোগ। তথ্য প্রযুক্তি দক্ষতা বিশ্বব্যাপী চাকরির বাজারে অগ্রাধিকার তৈরি করে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং প্রযুক্তি নির্ভর কাজের সুযোগ বৃদ্ধি। 2. ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সহায়ক। প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। 3. শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। অনলাইন শিক্ষার প্রসার। লাইব্রেরি এবং ডিজিটাল ক্লাসরুমের ব্যবহার। 4. উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্র। তরুণ প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহিত করে। গবেষণার নতুন দিক উন্মোচন এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি তৈরি। 5. অর্থনৈতিক উন্নয়ন। তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি আয় বৃদ্ধি। স্থানীয় প্রযুক্তি শিল্পের বিকাশ। 6. ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি। সফট স্কিল ও হার্ড স্কিল উভয়ের উন্নয়ন। প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাস তৈরি। 7. গ্রামীণ উন্নয়ন। গ্রামাঞ্চলে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সহজলভ্য হওয়া। কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি। 8. পরিবেশ রক্ষা ও সবুজ প্রযুক্তির উন্নয়ন। তথ্য প্রযুক্তি ব্যবহারে কাগজের ব্যবহার কমানো। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন। 9. সামাজিক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি। সোশ্যাল মিডিয়া ও কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার। জনগণের মধ্যে তথ্যের প্রবাহ সহজতর হওয়া। 10. আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি। উপসংহার। তথ্য প্রযুক্তি শিক্ষা শুধু একটি পেশাগত দিক নয়, এটি জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে এর চর্চা ও সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এর মাধ্যমেই বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারবে। মনে রাখার কৌশল এমনেমনিক। উদ্দেশ্যি ও বগপসয়া। উ সমান উন্নত কর্মসংস্থান। ডি সমান ডিজিটাল বাংলাদেশ। সি সমান শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। উ সমান উদ্ভাবন ও গবেষণা। অ সমান অর্থনৈতিক উন্নয়ন। ব সমান ব্যক্তিগত দক্ষতা। গু সমান গ্রামীণ উন্নয়ন। প সমান পরিবেশ রক্ষা। স সমান সামাজিক যোগাযোগ। আ সমান আন্তর্জাতিক প্রতিযোগিতা। 19. বাংলাদেশের দারিদ্র দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ভূমিকা। দারিদ্র্যের শিকল ভাঙার জন্য চাই সমন্বিত উদ্যোগ, চাই আলোর পথের সন্ধান। বাংলাদেশ দারিদ্র্য একটি প্রধান সমস্যা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি প্রথম লক্ষ্যই হল দারিদ্র্য দূরীকরণ। এটি অর্জনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ। 1. কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্ব দূর করতে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার। 2. মানসম্মত শিক্ষার প্রসার। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু। 3. কৃষি খাতে উন্নয়ন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার। কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান। 4. নারীর ক্ষমতায়ন। নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা। 5. স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। শিশু মৃত্যু ও অপুষ্টি রোধে সচেতনতা কর্মসূচি। 6. ক্ষুদ্র ঋণ বিতরণ।
দরিদ্র জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, উদ্যোক্তা তৈরিতে সহায়তা। 7. বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি। 8. অর্থনৈতিক নীতি সংস্কার, আয়কর ব্যবস্থার উন্নয়ন এবং কর ফাঁকি রোধ, দারিদ্র্য দূরীকরণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। 9. প্রযুক্তি ও ই-কমার্সের প্রসার, তথ্য প্রযুক্তি খাতে প্রশিক্ষণের সুযোগ তৈরি, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ খুলে দেওয়া। 10. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ। 11. দুর্নীতি দমন, প্রশাসনিক খাতে দুর্নীতির লাগাম টানা, সঠিকভাবে বরাদ্দের টাকা ব্যবহার নিশ্চিত করা। উপসংহার, দারিদ্র্য দূরীকরণ শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি জাতির পুনর্জন্ম। দারিদ্র্য দূরীকরণের সরকার, এনজিও এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর্থিক, সামাজিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এর সমস্যা মোকাবিলা করা সম্ভব। মনে রাখার কৌশল, এমনেমনিক না সখ ব পদপ সমান কর্মসংস্থান সৃষ্টি, মা সমান মানসম্মত শিক্ষা, সমান কৃষি খাত উন্নয়ন, না সমান নারীর ক্ষমতায়ন, সমান স্বাস্থ্যসেবা, সমান ক্ষুদ্র ঋণ, সমান বৈদেশিক বিনিয়োগ, সমান অর্থনৈতিক নীতি, সমান প্রযুক্তি ও ই-কমার্স, সমান দুর্নীতি দমন, সমান পরিবেশ ব্যবস্থাপনা। 20. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা ব্যাখ্যা কর। উত্তর শুরু করছি। 20. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা ব্যাখ্যা কর। ভূমিকা, স্বাধীনতার সংগ্রামে যেমন অসীম সাহসের প্রয়োজন, তেমনি দারিদ্র্য বিমোচনে প্রত্যেকটি হাতের অবদান অপরিসীম। বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে এনজিওগুলো ও সরকারি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব সংগঠন দরিদ্র জনগণের জন্য বিভিন্ন মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, যা দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে এক অগ্রণী শক্তি হিসেবে কাজ করছে। এনজিওগুলোর ভূমিকা। 1. শিক্ষা বিস্তার ও দারিদ্র্য বিমোচন। এনজিওগুলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জন্য সুযোগ সৃষ্টি করে দারিদ্র্যের শিকল ভাঙার সহায়তা। 2. স্বাস্থ্য সেবা প্রদান। এদের কার্যক্রমে স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটে, যেখানে দরিদ্র মানুষ সহজে চিকিৎসা সেবা পায়। শিশুদের জন্য পুষ্টির ব্যবস্থা এবং মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা। 3. ক্ষুদ্র ঋণ ও অর্থনৈতিক সহযোগিতা। এনজিওগুলো ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগণের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করছে। মহিলাদের জন্য স্বনির্ভরতা তৈরিতে সাহায্য করছে, বিশেষ করে গ্রামীণ এলাকার নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। 4. নতুন উদ্যোগ ও প্রযুক্তি ব্যবহার। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের উন্নয়ন করছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সবুজ উন্নয়ন উদ্যোগ গ্রহণ করছে। 5. আর্থিক স্বচ্ছতা এবং সামাজিক নিরাপত্তা। দারিদ্র্যের সাথে সম্পর্কিত দুর্নীতি হ্রাস করতে এনজিওগুলো সাহায্য করছে। সমাজের দরিদ্র জনগণের জন্য নিরাপত্তা কর্মসূচি চালু করা। 6. কর্মসংস্থান সৃষ্টি। বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে চাকরি ও নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করছে। মেয়ে ও ছেলেদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। 7. বাজার ব্যবস্থাপনা। এনজিওগুলো খোলা বাজারে দরিদ্রদের পণ্য বিক্রির সুযোগ দেয়, যার মাধ্যমে তাদের আর্থিক অবস্থান শক্তিশালী হয়। স্থানীয় বাজারের সহজলভ্যতা সৃষ্টি করছে। 8. সামাজিক সচেতনতা বৃদ্ধি। বিভিন্ন জনসচেতনতামূলক প্রোগ্রাম চালিয়ে দারিদ্র্যের মূল কারণগুলো নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক বিষয় নিয়ে সচেতনতা তৈরি করছে। 9. জলবায়ু পরিবর্তন মোকাবিলা। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাহায্য প্রদান করছে। পুনর্বাসন, খাদ্য সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। 10. স্থানীয় উন্নয়ন।
স্থানীয় জনগণের জন্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন সড়ক, ব্রিজ এবং পুকুর খনন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিশ্চিত করছে। উপসংহার: এনজিওগুলো দারিদ্র্য বিমোচনে অমূল্য অবদান রাখছে, কিন্তু তাদের সফলতা নির্ভর করে সরকারের সঙ্গে সহযোগিতার ওপর। এনজিওগুলোর বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে তাদের কার্যক্রম আরও সুষ্ঠু, সংগঠিত এবং সুসংহত করা প্রয়োজন, যাতে দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ উন্নয়ন সাধিত হতে পারে। মনে রাখার কৌশল: এমনেমনিক সমান শিক্ষা বিস্তার, সমান স্বাস্থ্য সেবা, সমান ক্ষুদ্র ঋণ, সমান নতুন উদ্যোগ, সমান আর্থিক স্বচ্ছতা, সমান কর্মসংস্থান সৃষ্টি, সমান বাজার ব্যবস্থাপনা, সমান সামাজিক সচেতনতা, সমান জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সমান স্থানীয় উন্নয়ন। 21 জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমগুলো আলোচনা কর। উত্তর শুরু করছি। 21 জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমগুলো আলোচনা কর। ভূমিকা: প্রকৃতির সাথে মিলে চলাই আমাদের টিকে থাকার মূল রহস্য। জীববৈচিত্র্য সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় সহায়তা করে। বাংলাদেশ জীববৈচিত্র্য রক্ষা করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এটি মানব সমাজের সুস্থতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম: 1 জাতীয় উদ্যান ও অভয়ারণ্য প্রতিষ্ঠা। বাংলাদেশ সরকার 1974 সালে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য আইন প্রণয়ন করেছে। সুন্দরবন, ম্যানগ্রোভ বন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছে। 2 বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974। বন্যপ্রাণী সংরক্ষণ আইন জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি শক্তিশালী কাঠামো প্রদান করে। এই আইনের আওতায় বিপন্ন ও বিরল প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণ করা হয়। 3 উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রম। বাংলাদেশ সরকার বন্য উদ্ভিদ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি, বৃক্ষরোপণ অভিযান সহ নানা উদ্যোগ নিয়েছে। 4 বন্যপ্রাণী রক্ষায় অভিযান। বন্যপ্রাণী পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার বিশেষ বাহিনী গঠন করে পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। 5 মৎস্য সম্পদ সংরক্ষণ। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। নদী ও জলাশয়ে মাছ ধরার নিয়মিত চাষ, মাছের প্রজনন স্থানে ধরা বন্ধ করা। 6 দূষণ নিয়ন্ত্রণ। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জল, বায়ু ও মাটির দূষণ নিয়ন্ত্রণে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। শিল্প বর্জ্য নিষ্কাশন ও বায়ু দূষণ হ্রাসের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 7 জীববৈচিত্র্য সংরক্ষণ তহবিল। সরকার জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে, যার মাধ্যমে প্রকৃতির ক্ষতি পূরণ করা এবং সংরক্ষণে সহযোগিতা করা হয়। 8 উন্নয়ন প্রকল্পে জীববৈচিত্র্য বিবেচনা। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে জীববৈচিত্র্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের প্রভাব মূল্যায়ন করে জীববৈচিত্র্যের ক্ষতি না করার ব্যবস্থা নেওয়া হয়। 9 আন্তর্জাতিক সহযোগিতা। বাংলাদেশ আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তিতে যুক্ত রয়েছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা আনেপ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা করেছে। 10 সচেতনতা বৃদ্ধি। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে। উপসংহার: জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করছে। তবে এসব উদ্যোগের সফলতা নির্ভর করছে জনগণের অংশগ্রহণ এবং সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর। মনে রাখার কৌশল: এমনেমনিক
জাতীয় বন আইন, উদ্ভিদ প্রাণী মৎস্য দূষণ তহবিল, আন্তর্জাতিক সচেতনতা। জ সমান জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। ব সমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন। আ সমান উদ্ভিদ সংরক্ষণ। ই সমান বন্যপ্রাণী রক্ষায় অভিযান। উ সমান মৎস্য সম্পদ সংরক্ষণ। দ সমান দূষণ নিয়ন্ত্রণ। থ সমান জীববৈচিত্র্য তহবিল। ই সমান উন্নয়ন প্রকল্পে জীববৈচিত্র্য। আ সমান আন্তর্জাতিক সহযোগিতা। স সমান সচেতনতা বৃদ্ধি। 22 পরিবেশগত সমস্যা কি? পরিবেশগত সমস্যা হিসেবে জলবায়ু পরিবর্তন এবং সমাজ জীবনে এর প্রভাব আলোচনা কর। ভূমিকা। প্রকৃতি আমাদের জীবনের প্রাণ, তবে আমাদের কার্যকলাপই তার ধারাকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বজুড়ে পরিবেশগত সমস্যাগুলি আজকাল অধিক গুরুতর হয়ে উঠেছে এবং জলবায়ু পরিবর্তন অন্যতম প্রধান সমস্যা। জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশের ক্ষতি করছে না, বরং সমাজের সকল স্তরের মানুষের জীবনধারণকেও প্রভাবিত করছে। এর ফলে খাদ্য নিরাপত্তা, পানির উৎস, স্বাস্থ্য এবং সংকটাপন্ন অঞ্চলগুলির বাস্তুতন্ত্রের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশগত সমস্যার ধরন। 1. জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘটে থাকে। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, তাপদাহ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে গেছে। 2. বায়ু দূষণ। শিল্প বিপ্লব এবং যানবাহনের কারণে বায়ুতে ক্ষতিকর পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, CO2, নাইট্রোজেন অক্সাইড, নক্স মুক্তি পাচ্ছে। এর ফলে মানুষের শ্বাসযন্ত্রের রোগ, অ্যাজমা ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। 3. পানি দূষণ। নদী, পুকুর ও সমুদ্রের পানি দূষিত হয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি, কৃষি রাসায়নিক এবং অন্যান্য দূষণকারী উপাদানের কারণে। পানি দূষণের ফলে পানির সুষ্ঠু ব্যবহারের সুযোগ কমে যায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পানির সংকট দেখা দিচ্ছে। 4. বনভূমির ধ্বংস। বৃক্ষশোভিত বনাঞ্চল কাটা হচ্ছে, যা জীববৈচিত্র্য ও কার্বন শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমির হ্রাস জলবায়ু পরিবর্তনের প্রভাবকে তীব্রতর করে। 5. প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধিপ্রাপ্ততা। তীব্র তাপদাহ, বন্যা, হারিকেন ও সাইক্লোন, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এসব দুর্যোগ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং সমাজ জীবনে এর প্রভাব। 1. খাদ্য নিরাপত্তা। জলবায়ু পরিবর্তন ফলে কৃষিকাজে উৎপাদন কমে গেছে। অনাবৃষ্টি, বন্যা, তাপদাহ ইত্যাদি কারণে ফসলের ক্ষতি হচ্ছে, ফলে খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে। 2. স্বাস্থ্য সমস্যার বৃদ্ধি। তাপদাহের কারণে স্বাস্থ্য সমস্যার হার বৃদ্ধি পাচ্ছে, যেমন গর্মজনিত অসুস্থতা, পানির মাধ্যমে রোগের সংক্রমণ ইত্যাদি। বায়ু দূষণের ফলে শ্বাসযন্ত্রের রোগ এবং ক্যান্সার সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা বাড়ছে। 3. অবকাঠামোর ক্ষতি। সাইক্লোন, বন্যা, সুনামি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে এবং জীবিকা নির্বাহের উপায়ে ক্ষীণ হয়ে যাচ্ছে। 4. পানি সংকট। জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎসে হ্রাস পাচ্ছে। মরুকরণ বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবে পানির পরিমাণ কমে যাচ্ছে, যা মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। 5. প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অভিবাসন। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ তাদের বসবাসের স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। নিম্নাঞ্চলের উপকূলীয় অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে, ফলে অভিবাসনের নতুন চাপ তৈরি হচ্ছে। উপসংহার। জলবায়ু পরিবর্তন আমাদেরকে শুধুমাত্র পরিবেশগত নয়, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা প্রদর্শন করছে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, যা আমাদের সকলকে একত্রে মোকাবিলা করতে হবে। পরিবেশ এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রক্ষা করতে হলে আমাদের আরো সচেতন হতে হবে এবং একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। মনে রাখার কৌশল, এমনেমনিক।
জলবায়ু দূষণ, পানি, বন দুর্যোগ, খাদ্য, স্বাস্থ্য। জ সমান জলবায়ু পরিবর্তন। দ সমান দূষণ, বায়ু, পানি। প সমান পানি সংকট। ব সমান বনভূমির ধ্বংস। দ সমান প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। খ সমান খাদ্য নিরাপত্তা। স সমান স্বাস্থ্য সমস্যা। আ সমান অবকাঠামোর ক্ষতি। 23 জনসংখ্যা কিভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী? ব্যাখ্যা কর। ভূমিকা। জীবনের স্রোত যেমন কখনো থামে না, তেমনি মানুষের অযথা বৃদ্ধি পৃথিবীর উপর চাপ সৃষ্টি করছে। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্রমবর্ধমান সংখ্যা, অতিরিক্ত ভোগবাদিতা এবং প্রকৃতি প্রতি অত্যধিক নির্ভরতা পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। জনসংখ্যার বাড়তি চাপের ফলে আমাদের ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সীমিত হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। জনসংখ্যার পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্ক। 1. অতিরিক্ত শক্তি ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধি হলে অধিক শক্তির প্রয়োজন হয়। মানুষ অধিক শক্তি ব্যবহারের জন্য জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, যা পরিবেশে কার্বন ডাই অক্সাইড, CO2 এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসের মাত্রা বৃদ্ধি করে, যা জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের কারণ। 2. প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সাথে খাদ্য, পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বনভূমি ও জলাধারের পরিমাণ কমে যাচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 3. বর্জ্য উৎপাদন বৃদ্ধি। অধিক জনসংখ্যার কারণে বর্জ্য উৎপাদনও বেড়ে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় অপ্রতুলতা এবং ভুল পদ্ধতির কারণে জমে থাকা বর্জ্য পরিবেশ দূষণ বৃদ্ধি করে, যা মাটি, পানি এবং বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায়। 4. অধিক যানবাহন ব্যবহার। জনসংখ্যার বৃদ্ধি যানবাহনের ব্যবহার বৃদ্ধি করে, যার ফলে বাতাসে এক্সহস্ট গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। যানবাহন থেকে নির্গত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি বায়ু দূষণের প্রধান কারণ। 5. কৃষি কার্যক্রম বৃদ্ধি। অধিক মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষি কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চাষাবাদ এবং রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার পরিবেশে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়াচ্ছে এবং মৃত্তিকার গুণাগুণ নষ্ট করছে। 6. অস্থায়ী আবাসন ব্যবস্থা। জনসংখ্যা বৃদ্ধি সঙ্গতিপূর্ণ আবাসন ব্যবস্থা তৈরি করার জন্য আরও জায়গা দরকার হয়। এর ফলে বনভূমি ও কৃষিজমি ধ্বংস হয়, ফলে পরিবেশগত ভারসাম্য বিপর্যস্ত হয়। 7. জলবায়ু পরিবর্তন। অধিক জনসংখ্যার কারণে জলবায়ু পরিবর্তন আরও ত্বরান্বিত হচ্ছে। অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের নির্গমন এবং বনভূমির ধ্বংস জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, যা বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি করছে। উপসংহার। জনসংখ্যার বৃদ্ধি যেমন সমাজের অর্থনৈতিক সাফল্য বা অসাফল্যের দিকে ইঙ্গিত দেয়, তেমনি এটি পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতাও তুলে ধরে। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, যা দূষণ এবং অন্যান্য পরিবেশগত সংকট সৃষ্টি করছে। পৃথিবীতে বাঁচাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা বাড়ছে। মনে রাখার কৌশল: এমনেমনিক। শক্তি সম্পদ বর্জ্য যানবাহন কৃষি আবাসন জলবায়ু। সমান শক্তি ব্যবহার বৃদ্ধি। সমান প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার। সমান বর্জ্য উৎপাদন বৃদ্ধি। যা সমান যানবাহন ব্যবহার বৃদ্ধি। সমান কৃষি কার্যক্রম বৃদ্ধি। সমান অস্থায়ী আবাসন ব্যবস্থা। সমান জলবায়ু পরিবর্তন।